ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। অনেকক্ষণ ধরেই খাতায় কাটাকাটি করছি কিছু একটাকে। পেন্সিলের কালি ব্যবহার করে কাগজে একটা রূপ দেবার চেষ্টা করেই যাচ্ছি সেই সকাল থেকেই, কিন্তু হচ্ছে না কেন? আমার মেজাজ খারাপ হচ্ছে। যাকে আমি এতটা চিনি তাকে কেন কাগজে রূপ দিতে পারছি না? যে আমার সেই ছোটবেলা থেকে জানি তাকে কেন কাগজে রূপ দিতে পারছি না? পেন্সিলটাকে রুমের এক কোণায় ছুঁড়ে ফেললাম আর কাগজটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ময়লার ঝুড়িতে ফেললাম। পেন্সিলটা দুভাগ হয়ে গেছে। বিছানা থেকে নেমে পেন্সিলটার কাছে গেলাম, দুই টুকরো পেন্সিল দু হাতে নিয়ে নিলাম। এটা প্রথমবার নয়, এর আগেও অনেক পেন্সিল ভেঙেছি, অনেক কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছি, তবুও তাকে কাগজে রূপ দিতে পারিনি। কেন পারছি না? আচ্ছা, সে কি চায় না আমার কাগজে পেন্সিলের দাগে রূপ নিতে? দরজায় কে যেন নক করছে। দরজার কাছে গিয়ে দেখলাম, দরজার কাছে গিয়ে বললাম, কে? কথাটা বলে দরজা খুলে দিলাম। মাকে দেখে আমার খুব রাগ হলো। মন খুব খারাপ থাকলে দরজা আটকে দিয়ে রুমে চুপচাপ বসে বা শুয়ে থাকি, কিন্তু মায়ের জন্য আর সেটা হলো না। দরজা খুলে দিয়ে বিছানায় এসে আসন গেড়ে বসলাম। মা বললেন, 12টা বাজে, ছেলেপক্ষ চলে আসবে 3টার মধ্যে। তুই এখনো বসে আছিস? কথা বলার কোনো ইচ্ছে নেই আমার, তাই চুপ রইলাম। মা আমার ড্রেসিং টেবিলের উপরে হলুদ বাটা, লাক্স সব আর নতুন গামছা রেখে দিয়ে বলল, শোনো মেয়ে, এইবার আর কোনো অজুহাত শুনবো না। তোমাকে এইবার বিয়ে করতেই হবে। আমার জেদ চাপলো। চাপা স্বরে বললাম, না, বিয়ে করব না আমি। মা আমার গালে ঠাস করে চড় মেরে বলল, গলা বেড়েছে তাই না? এই জন্য তোমার বাবাকে বলেছিলাম মেয়েদের বেশি পড়াতেন না। সে কেন শুনবে? মেয়েদের পড়াতে হয় না, আমি আরো পড়বো। আমি আধা ঘন্টা পর এসে যেন দেখি তোমার গোসল শেষ হয়েছে, তা নাহলে লাথি দিয়ে বাসা থেকে বের করে দেব। মারাকে গজগজ করে চলে গেলেন। আমার খুব কাঁদতে ইচ্ছা করছে। বাবাও নেই। বাবাকে মা আমার থেকে দূরে রেখেছেন যাতে সে আমার বিয়ে ভাঙতে না পারেন। আমার রুমটা আমার রুমটা ড্রয়িং রুমের সাথে লাগানো। বাসায় অনেক মেহমান এসেছে, সবাই আমার আশেপাশে থাকতে চাচ্ছে, কিন্তু আমার তো ভালো লাগে না এত মানুষজন। দরজা খোলাতে মেহমানদের কথাবার্তা কানে আসছে। কেউ কেউ বলছে, মেয়ের কপাল দেখো, কত বড় জায়গা থেকে সম্বন্ধ এসেছে। আমার নানি তাতে তাল মিলিয়ে বলছে, নাতনি আমার সুন্দরী বলতেই তো এসেছে। সুন্দরী হওয়াটাই পাপ আমার কাছে। আমি কোনো বড় লোক চাই না, আমি যে তাকেই চাই। কি করব বুঝতে পারছি না। আফরোজাকে একটু বলে দেখি। আফরোজাকে ফোন দিলাম, ফোন রিসিভ হলো। আমি বললাম, আমি বিয়ে করব না। তোর মা আবার শুরু করছে। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু নিজেকে ঠিক করতে পারছি না। দেখ আর কতবার বিয়ে ভাঙবি, তুই এবার বিয়েটা করে ফেল। আমি পারবো না। দেখ তুই যার আশায় আছিস সেটা কেবলই একটা ভ্রম। সে ভ্রম না, সে ছায়ানীল। ও কিছু বলার আগেই ফোন কেটে দিলাম। বাধ্য হয়ে গোসল করলাম হলুদ বাটা আর লাক্স সব দিয়ে। আমি তো এমনিতেই ফর্সা, আমার তো হলুদ বাটা লাগে না, তারপরও মার আমাকে হলুদ মাখাতেই হবে। আচ্ছা ছায়ানীল, তুমি কি দেখতে পাচ্ছ আমার আজ বিয়ে? গোসল করে বের হলাম, সাথে সাথে মা এলেন আমাকে সাজাতে। সাথে আমার বড় খালা আর ছোট ফুপি। আমার আরো একজন ফুপি আছে, তবে সে অনেক আগেই মারা গেছেন। আমি নাকি তার মতোই দেখতে। বাবা বলেন। সাজানোর সময় বিড়বিড় করে বলছি, দেখো না ছায়ানীল আমাকে সাজাচ্ছে, তুমি কি আসবে না?
আমার রুমেই আমি বসে আছি, হঠাৎ সবার চেঁচামেচি বেড়ে গেল। বাসার বাচ্চারা বলতে লাগলো বর এসেছে, বর এসেছে। বুঝতে পারলাম ছেলেপক্ষ চলে এসেছে। তাদের কথাবার্তা সবই আগে থেকেই হয়ে আছে, আজকে শুধু কাবিন করাবে, পারলে আমাকে একেবারে উঠিয়ে নিয়ে যাবে। কথাগুলো আমার জানা ছিল না, সবার কথাবার্তায় বুঝতে পেরেছি বড় খালা আমার রুমে এলেন। সবাই আজ খুব সেজেছে, পুরো বাড়িটাকে সাজানো হয়েছে। বড় খালা বললেন, কোনো ঝামেলা যেন না হয়, বুঝতে পারছিস? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। বড় খালা চলে গেলেন আর আমাকে ছোট সোফার ওপরে বসিয়ে দিয়ে গেলেন। আমাকে মা বলেছিল শুধু দেখতে আসবে, তবে আমি জানি মা মিথ্যে বলেছে যাতে আমি খারাপ কিছু করে না বসি। ছেলে আমার সাথে নাকি কথা বলবে। ছেলের ছবি আমাকে মা দিয়েছিল, আমি দেখিনি, ছিঁড়ে ফেলেছি। আমি চেহারা দেখতে চাই না তার ছায়া। কানে কারো পায়ের শব্দ আসছে, মনে হয় সে ছেলে আসছে। ধীরে ধীরে শব্দটা আমার রুমের দিকে আসে, তারপর শব্দটা আর নেই। এর অর্থ আমার রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর ছেলে আমার সামনের সোফায় এসে বসলো। আমি তাকাবো না, আমি তো দেখবো না তার ছায়াকে। না তাকিয়েও বোঝা যাচ্ছে ছেলে বেশ লম্বা আর অনেক ফর্সা, আর আমিও তো কম ফর্সা না। আয়নায় যখন নিজেকে দেখি নিজেরই চোখ সরে না। ছায়ানীল, তোমারও কি চোখ সরে না আমাকে যখন দেখো? একটু পরই আমার বিয়ে, তুমি আমাকে নিতে আসবে না? ছেলে বলল। আমার নাম রোকন। আপনার নাম কি? খাতিজা। আপনি খুব সুন্দর, বিশেষ করে আপনার চোখ। হ্যাঁ হ্যাঁ, আমার চোখ খুব সুন্দর, কিন্তু সে তো জানে না। জানে? আমি পেশায় একজন ব্যবসায়ী। আমার আমার কোনো উত্তর না পেয়ে রোকন বলল, আমি ইন্টার পাস, মেয়েদের বেশি পড়তে নেই। আপনার মতো সুন্দরীদের তো ঘরে আটকে রাখাটাই ভালো। হ্যাঁ, পায়ে শিকল দিয়ে। শুনো, একটু পরেই কাবিন হবে এবং তারপর পরেই তোমাকে নিয়ে যাব। আর আমার সাথে কোনো তেরা কথা চলবে না। এত তাড়াতাড়ি তুমিতে নামলেন? আচ্ছা, আমি যাই। বলেই রোকন লোকটা চলে গেল। এখনো এই দুনিয়াতে বিয়ের জন্য মেয়েদের অনুমতি নেওয়া হয় না। দেখো না কিভাবে আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। নীল, নীল, তুমি আমাকে বুঝতে পারছো না? তুমি কি শুধু ভ্রম হয়ে রবে নাকি? রুমে আমি একা, আমার চোখ বারবার ময়লা ঝুড়ি থেকেই যাচ্ছে। মন বলছে কাগজের টুকরোগুলোকে আবার জোড়া দেই। আবারও পায়ের শব্দ আমার রুমের দিকেই আসছে। হাঁটার শব্দে মনে হচ্ছে আফরোজা। আমার দরজায় এসেই থেমে গেল। তাকে দেখি আফরোজা। আমি বললাম, আয় বস আমার পাশে। ও আমার পাশে এসে বসলো। ও কোনো কথা বলছে না, আর আমারও ইচ্ছে নেই। একই কথা বারবার বলতে আর ভালো লাগে না। কেউ আমাকে বুঝে না, বুঝতে চায় না। সবাই ভাবে আমি মিথ্যে বলি। আফরোজা বলল, হ্যাঁ বল। বিয়েটা করে নে। নীল বলতে যদি কেউ থাকতো তাহলে তো তোর কাছে চলে আসতো। ও আমার কাছে আসবে না, আমাকে ওর কাছে যেতে হবে। কিভাবে? জানি না, তবে আমি সত্যি ওকে পাবো। শোন, পাগলামি করিস না, একটু পরেই তোর বিয়ে। তুই এখান থেকে যা, যা বলছি। তোকে আমার দেখতে ইচ্ছা করছে না। সত্যি সবসময় তিতাই হয়। ও আমাকে খুব ভালোবাসে, ওকে আমি পাবোই। ছাই ভালোবাসে যার অস্তিত্ব শুধু স্বপ্নে, যার শুধু ছায়া দেখেছিস, যে প্রতিনিয়ত তোকে কষ্ট দিয়ে যায়, সে তোকে কিভাবে ভালোবাসবে? তুই বুঝবি না ওসব। আফরোজা উঠে চলে গেল রুম থেকে। সোফায় হেলান দিয়ে চোখ বুঝলাম, দু চোখে ঘুম ভর করলো। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুমের মধ্যে একটা আচ্ছন্ন ভাব সৃষ্টি হচ্ছে। একটা স্বপ্নের ঘরে চলে এলাম আমি। মনে হচ্ছে দূরেও দাঁড়িয়ে আছে।
আমি দৌড়াতে শুরু করলাম ওকে ধরার জন্য প্রাণপণে। ওকে আমি জড়িয়ে ধরলাম। ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জড়িয়ে ধরা অবস্থায় বললাম, তুমি আসো না কেন? ও বলল, কই, এই যে এসেছি। এভাবে না নীল, বাস্তবে আসো না। এসে কি হবে শুনি? ওরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা করো বিয়ে, আমি যাই। না, আমি বিয়ে করব না, আমি তোমাকে বিয়ে করব। তুমি তাহলে বিয়ে করো না। আমার নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন? কেউ আমাকে ঝাঁকাচ্ছে। ঘুম ভেঙে গেল, সাথে স্বপ্নটাও ভেঙে গেল। দেখি আফরোজা হাতে তোয়ালে নিয়ে আমার কপাল মুছে দিচ্ছে। আমি বললাম, তোকে এখানে কে আসতে বলেছে? আরে তুই কাঁদছিলি? তোর কান্নার শব্দ পেয়েই তো ছুটে এসেছি। স্বপ্নে যা যা দেখেছি সেগুলো মনে করার চেষ্টা করলাম। ওকে যখন স্বপ্নে দেখি তখন স্বপ্নের মাঝে একটা আচ্ছন্ন ভাব থাকে। স্বপ্ন সাদা কালো বলে ওর ফেসটা আমার দেখা হয়নি, এটা আমি অনেক আগে ভেবেছিলাম। কিন্তু পরে শুনেছি যে স্বপ্নে তাদেরই দেখা যায় যাদের তুমি জীবনে কোনো একদিন দেখেছো। কিন্তু ওকে তো আমি কোনোদিনও দেখিনি, তাই ওর ফেসটা আমি স্বপ্নে আনতে পারি না। কিন্তু ওর বেলায় এই যুক্তিও খাটে না, কারণ ওর দেহের একটা অবয়ব বা ছায়া আমি দেখতে পারি। ওর সাথে কথা হয়, কিন্তু কণ্ঠটা কেমন সেটা আমি কখনোই মনে রাখতে পারিনি। স্বপ্নের মাঝে যখন ও চলে যায়, সেই যাওয়ার সময় একটা ছায়া পড়ে, সেই ছায়াটাই আমার মেমোরিতে থেকে যায়। আজও সেই ছায়াটা মেমোরিতে থাকতো, কিন্তু আফরোজার এই ঝাঁকানিতে সব গেল। আমি আফরোজাকে বললাম, একটু আগে ওকে আমি স্বপ্নে দেখেছি, ও আমাকে বিয়ে করতে নিষেধ করেছে। আফরোজা বলল, তুই বিয়ে করতে চাচ্ছিস না, তাই স্বপ্নে এরকম একটা ক্যারেক্টার তৈরি করেছে তোর অচেনা মন। তারপর আফরোজা চুপ কর, তোকে কতবার বলবো ও আমার অবচেতন মনের তৈরি কোনো ক্যারেক্টার না। তাহলে কি? খাদিজা, বল আমায় ওকে। আমি জানি না, তবে আমি বিয়ে করতে পারবো না। তুই বিয়ে কর, দেখবি ওকে তুই ভুলে যাবি। না, আমি ওকে ভুলতে চাই না। ড্রয়িং রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসছে। আফরোজা উঠে চলে গেল কি হয়েছে দেখার জন্য। আমাদের বাসার বারান্দা দিয়ে সব রুমেই যাওয়া যায়, ঘোরানো সিস্টেম বারান্দা। রাত কখন হয়েছে টেরও পাইনি। বিয়ে তো অনেক আগেই হয়ে যাওয়ার কথা, এখনো হচ্ছে না কেন? যাই হোক, আমাকে এই বিয়ে থামাতেই হবে। ময়লার ঝুড়ির দিকে আবারও চোখ পড়লো, কেউ আমাকে টানছে ওই ঝুড়ির দিকে। বসে থাকতে না পেরে ময়লার ঝুড়ির কাছে গেলাম, কাগজের টুকরোগুলোকে একটা একটা করে উঠালাম। ঘরের জানালা দরজা সবই খোলা, বাতাস আসছে। বারান্দার যে দরজা সেটা খোলা থাকলে বাতাস বেশি আসে। খুব ঠান্ডা লাগতে শুরু করলো। সবগুলো টুকরো উঠানো হয়ে গেল। ড্রেসিং টেবিলে রাখার জন্য উঠে দাঁড়ালাম। আমি যেখানে ছিলাম সেখান থেকে বারান্দায় সরাসরি চোখ যায়। আমার রুমের দরজার সাথে একটা ছায়া দেখতে পেলাম। দেখে আমি চমকে উঠলাম। এতদিন যাকে স্বপ্নে দেখেছি তার ছায়া টুকুই শুধু আমার মনে থাকে। সেই ছায়া বাস্তবে আমার সামনে। ও চলে যাবার সময় যেই ছায়া পড়ে, সেই ছায়া আমার দিকে পেছন ফিরে থাকা সেই ছায়া আর মাত্র কয়েক পদক্ষেপ পরে দাঁড়িয়ে আছে।